কি অবস্থা সবার? জান্নাতুল কই? এমডি সুমন হুসাইন নতুন। আমি কিন্তু ফোনে সার্চ না জয়েন করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই কই হাসিব শান্ত? অনেকেই তো নাই, কি ব্যাপার, সব কই গেছে? মামুনের ডিউটি আছে নাকি? মামুন কি অ্যাক্টিভ নেই? চলো, টাইম হয়ে গেছে, আমরা পড়া শুরু করি। সেবা আজকে কি ক্লাস ছিল? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং থিওরি না? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। চলো আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই বের করি, চ্যাপ্টার 3। কি ব্যাপার, আজকে শিলা নাই, জান্নাতও নাই, আর কে নাই? মনে হচ্ছে মিসিং কেউ কেউ। দীপত রয়, চলো আমরা যা আসছি মোটামুটি শুরু করি। মামুনের কি অবস্থা? মামুনের তো মাইক্রোফোন নাই। চলো, ইশরাত জাহান, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 বের করো। বাবা, এত নতুন মানুষ কেন আজকে? চলো আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 পড়বো। আজকে ফার্স্ট ক্লাস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর।
সবাই 3 নম্বর চ্যাপ্টার বের করো। চ্যাপ্টারের নাম আছে দেখো অ্যাক্টিভিটি বেসড কস্টিং। আসো আমরা চ্যাপ্টার 3 শুরু করি। চ্যাপ্টার 3। ভাই হ্যাঁ বলো। আমি হচ্ছে আসি অন করছে তো আমি হাবিব, হাফিজ, ব্যাচটা রেকর্ড করতেছি। মাইক্রোফোন অন আছে কার? মামুন। আমার অন ছিল। আচ্ছা আসো, আমাদের লেট হয়ে গেছে, আমরা আপাতত ক্লাস শুরু করি, ক্লাস শেষে কথা বলি। এই আনিশা, এত লেট কেন? ভাইয়া বাবু ঘুমাচ্ছে, মানে ঘুম আসাচ্ছিলাম। আচ্ছা, ঘুম আসছে? সকালে স্কুলে তো যাচ্ছেন তো, তাই ঘুম আসাচ্ছিলাম। জি জি ভাই ঘুমাইছি। আচ্ছা চলো আমরা শুরু করতে যাচ্ছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 তে আছে এবিসি কস্টিং। চ্যাপ্টার নাম এবিসি কস্টিং। চলো আমরা এই চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করি। এবিসি কস্টিং কি? অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এবিসি, অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এখন এই চ্যাপ্টার করার আগে আমাদের এই চ্যাপ্টার নামটা একটু বুঝতে হবে যে অ্যাক্টিভিটি বেসড কস্টিং কি। এবিসি কস্টিং হচ্ছে কাজের ভিত্তিতে ব্যয় বন্টন করা। কাজের ভিত্তিতে ব্যয় বন্টন। যে ডিপার্টমেন্টের কাজ বেশি তার খরচ বেশি। যে প্রোডাক্টের জন্য তোমার কাজ বেশি করবা সেই প্রোডাক্টের খরচ বেশি হবে। এই পদ্ধতিটাকেই বলে হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং, কার্যভিত্তিক ব্যয় বন্টন। কাজের ভিত্তিতে আমরা ব্যয় বন্টন করব। আমাদের এখানে দেখবো যে একাধিক প্রোডাক্ট পাবো, 2টা বা 3টা প্রোডাক্ট, কিন্তু আমরা খরচ যখন ভাগ করব তখন কাজের ভিত্তিতে ভাগ করব। যে প্রোডাক্টের জন্য তুমি কাজ করবা, ব্যয় করবা, খরচটা সেই প্রোডাক্টের গায়ে হিসাবে লেখার নামে হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন কথা। এই চ্যাপ্টারটা খুবই সহজ বিষয়। বিষয় যে হচ্ছে এরকম, এই চ্যাপ্টারে কোনো সূত্র নাই। এই চ্যাপ্টারের জন্য আমাদের কোনো সূত্র মুখস্থ করতে হয় না। প্রশ্নের মধ্যে সবকিছুই দেওয়া থাকে, খরচ দেওয়া থাকে এবং খরচ বন্টনের উপাদানও বলে দেওয়া থাকে। তোমার কাজ হচ্ছে খরচগুলো একসাথে থাকে, এদেরকে আলাদা করে ফেলা। মনে করো 2টা প্রোডাক্ট থাকবে আর টোটাল কস্ট দেওয়া থাকবে, এবং দুইজনের মধ্যে খরচ কিভাবে ভাগ হবে সেটা ওরা প্রশ্নই বলে দেয়। তোমার কাজ শুধু সেই অনুযায়ী বন্টন করা। ওরা বলে দিবে আমাদের খরচ কত আর কি কি বাবদ খরচ হয়েছে আর খরচগুলো আমরা কিভাবে বন্টন করব, এগুলো প্রশ্নেই বলা থাকবে। আমাদের কাজ শুধু খরচগুলো কাজ অনুযায়ী ভাগ করে ফেলা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর মূল কথা। আমরা খরচ ভাগ করতে পারি কাজের ভিত্তিতে, অথবা আরেকটা ভিত্তি থাকে তাহলে আমরা কাজের ভিত্তিতে ব্যয় বন্টন করলে অ্যাক্টিভিটি বেসড। আর বইতে আরো একটা মেথড দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যত কাজ থাকে সবগুলোকে একসাথে বন্টন করি। আমরা একটা ভিত্তি আছে হচ্ছে লেবারের ভিত্তিতে বা কাজের ভিত্তিতে তোমার ঘন্টা প্রতি বন্টন ব্যয় করতে পারি, অথবা
কাজের ভিত্তিতে বন্টন। তাহলে একটা অঙ্ক করলে আমাদের প্রায় 80% অঙ্ক হয়ে যাবে। সেরকম একটা অঙ্ক দেখি চলো আমরা। তাহলে মূল কথাটা শুধু মনে রাখবা, আমরা যখন এবিসি কস্টিং করব আমাদের কাজ হবে কি যে খরচগুলো ভাগ করব কাজের ভিত্তিতে, যার কাজ বেশি তার খরচ বেশি। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 3য় নাম্বার চ্যাপ্টারে আমরা সবাই চলে যাব সোজাসুজি। চলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা, আমরা চলে যাব 15 নম্বর অঙ্ক, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 প্রবলেম 15। আমরা সরাসরি যাব হচ্ছে প্রবলেম 15, পেজ দেখো 67। বই পাইছে সবাই? এই অঙ্কটা মার্ক করে রাখবা, 3 স্টার দিয়ে রাখবা। মনে রাখো যে এই অঙ্কটা আমাদের এবার পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, এই অঙ্কটাই আসবে, এইভাবে মার্ক করে রাখো। আমরা ধরে নিচ্ছি যে এই অঙ্কটাই পরীক্ষায় আসবে। ডেল কোম্পানি। ডেল কোম্পানি, হ্যাঁ। বই বের করে দেখো সবাই, 67 পেজ, 15 নম্বর অঙ্ক, ডেল কোম্পানি। তাহলে চলো প্রশ্নটা পড়ে ফেলে। এই অঙ্কটার বড় একটা সমস্যা হচ্ছে প্রশ্ন না বোঝা। আর অঙ্কের দেখো, বইতে দেখো, প্রশ্নটা যত বড় অঙ্ক তার চেয়ে সলিউশনটা তার চেয়ে ছোট হবে এবং সহজ হবে। মূল কথা, প্রশ্ন অনেক বড়, প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করি আমরা। চলো ধীরে ধীরে পড়ি যাতে সবাই বুঝতে পারি। এখনো আসতেইছে সুলতানা পারভিন শিলা। এই শিলা, এত লেট কেন? আচ্ছা দেখো, আমরা প্রশ্ন পড়া শুরু করি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3, 15 নম্বর ম্যাথ। ডেল কোম্পানি ম্যানুফ্যাকচার 2 মডেল অফ ultra high fidelity স্পিকার। ডেল কোম্পানি স্পিকার তৈরি করে, সাউন্ড বক্স। দা X200 মডেল এন্ড X99 মডেল। আমরা দুই ধরনের তোমার স্পিকার তৈরি করি, যার একটা মডেল নাম্বার হচ্ছে, শুরু করছেন কি? বুঝি নাই, বলো। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ধরছেন কি? হ্যাঁ, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3। চ্যাপ্টার পৃষ্ঠা কত? ম্যাথ হচ্ছে 15। ভাইয়া পৃষ্ঠা বলে। ওই যে উপরে লিখে দিছি দেখো, 67 পেজ। আচ্ছা, ডেল কোম্পানি দেখো, পড়া শুরু করছি। হ্যাঁ বলেন। ডেল কোম্পানি দুই ধরনের মডেল তৈরি করে, দুই ধরনের স্পিকার তৈরি করে, দুই মডেলের।
একটা মডেলের নাম X200 আর একটা মডেল হচ্ছে X99। ডাটা রিগার্ডিং দ্য টু প্রোডাক্ট ফ্লোজ, এই সংক্রান্ত ডাটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। দেখো প্রোডাক্ট X200 ডিরেক্ট লেবার আওয়ার, X200 প্রোডাক্ট এক পিস তৈরি করতে আমাদের সময় লাগে 1 ঘন্টা 1.8 ঘন্টা পার ইউনিট। আমরা এক বছরে উৎপাদন করি 10,000 ইউনিট, মোট সময় লাগে 18,000 ঘন্টা। X99 এক পিস তৈরি করতে লাগে 0.9 ডিরেক্ট লেবার আওয়ার পার ইউনিট। আমরা এক বছরে উৎপাদন করি 60,000 ইউনিট, সময় লাগে 54,000 ঘন্টা। আমাদের ফ্যাক্টরিতে মোট কার্যক্রম চলে 72,000 ঘন্টা। অ্যাডিশনাল ইনফরমেশন, আরো অন্যান্য তথ্য দেওয়া আছে। দেখো মডেল X200 রিকোয়ার্ড টাকা 72 ইনডিরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট and মডেল X99 রিকোয়ার্ড টাকা 50। মডেল X200 তৈরি করতে কাঁচামাল লাগে 72 টাকার, আর 99 এর কাঁচামাল লাগে 50 টাকার। The direct labor rate is টাকা 10 per hour। 1 ঘন্টা যদি শ্রমিকরা কাজ করে আমরা তাকে লেবার মজুরি দেই হচ্ছে ঘন্টা প্রতি 10 টাকা। The company has always used direct labor hour as the base for applying manufacturing overhead cost to product। এই কোম্পানি সাধারণত লেবারের ভিত্তিতে খরচ ভাগ করে। এই কোম্পানিতে যেমন লেবার যার বেশি সেইভাবে খরচ ভাগ করা হয়। মডেল X200 is more complex to manufacture। বলতেছে দেখো মডেল X200 এটা তৈরি করা মোর কমপ্লেক্স, অধিক জটিল দেন মডেল X99। সুন্দর করে বলে দিচ্ছে X200 তৈরি করা একটু কঠিন 99 এর চেয়ে। 99 টা সহজ আর 200 হচ্ছে তৈরি করা একটু জটিল। and require the use of special equipment। যেহেতু X200 তৈরি করা জটিল তাই ওদের জন্য একটা স্পেশাল মেশিন দরকার হয়, একটা স্পেশাল ইকুইপমেন্ট প্রয়োজন। যে ইকুইপমেন্টটা শুধু X200 এরই লাগে, 99 এর লাগে না। ইতে বলছে দেখো বিকজ অফ the special work required in D above the company is considering the use of activity based costing। যেহেতু এই খরচটা শুধুমাত্র X200 এর লাগে তাই এই কোম্পানি চিন্তা করছে যে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং এ যাব। এখন যখন তুমি অ্যাক্টিভিটি বেস কস্টিং এ যাবে তখন ওরা খরচ বলছে দেখো টু অ্যাপ্লাই ম্যানুফ্যাকচার ওভারহেড কস্ট টু প্রোডাক্ট 3 অ্যাক্টিভিটি কস্ট পুল হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ ফলোজ। অ্যাক্টিভিটি কস্ট পুল দেওয়া আছে। দেখো কি কি কাজে আমরা খরচ করেছি, আমরা প্রথমেই বলেছিলাম কাজ অনুযায়ী খরচ ভাগ করব। কি কি কাজে তুমি ব্যয় করেছো ওরা বলে দিচ্ছে। দেখো মেশিন সেটআপ, আমাদের একটা খরচের নাম মেশিন সেটআপ, আমরা মেশিন সেট করতে যেয়ে খরচ করেছি। ওরা পাশে দেখো অ্যাক্টিভিটি বলে দিচ্ছে নাম্বার অফ সেটআপ, এই টাকাটা ভাগ করতে হবে নম্বর অফ সেটআপ দ্বারা, যতবার সেটআপ করা হয়েছে। আমরা মেশিন সেট করতে মোট খরচ করেছি 3,60,000। মেশিন সেট করতে মোট খরচ করেছি 3,60,000। স্পেশাল প্রসেসিং, আমাদের পণ্য তৈরি করতে স্পেশাল প্রসেসিং দরকার হয়েছে, এই টাকা ভাগ করতে হবে মেশিন আওয়ার দ্বারা, মোট খরচ হয়েছে 1,80,000। জেনারেল ফ্যাক্টরি, এই খরচ ভাগ করতে হবে ডিরেক্ট লেবার আওয়ার দ্বারা, মোট খরচ হয়েছে 12,60,000। টোটাল কস্ট আছে 18 লাখ। এই 18 লাখ টাকা খরচ হয়েছে আমাদের দুইটা প্রোডাক্টের জন্য, একটা X200 একটা 99। কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না কার কত টাকা খরচ। এখান থেকে 18 লাখ টাকা খরচের মধ্যে 99 এর কত টাকা আর 200 এর কত টাকা এটা আমরা এখনো জানি না। এটা বন্টন করাই এই অধ্যায়ের মূল কাজ। তবে বন্টনের ওরা আরো তথ্য দিয়ে দিচ্ছে। দেখো নিচে আরো তথ্য আছে। দেখো অ্যাক্টিভিটি মেজার
নম্বর অফ সেট আপ, আমরা মেশিন সেট আপ করেছি 200 সেট আপ করেছে 50 বার, আর 99 সেট করেছে 100 বার, টোটাল সেট হয়েছে 150 বার। মেশিন আওয়ার, X200 এর 12,000 ঘন্টা, 99 এর কোনো নাই, জিরো, মোট 12,000 ঘন্টা। ডিরেক্ট লেবার আওয়ার, আমাদের X200 এ শ্রমিকরা কাজ করেছে 18,000 ঘন্টা, ওয়াইতে কাজ করেছে 54,000 ঘন্টা, মোট 72,000 ঘন্টা। ডিটেলস তথ্য দেওয়া আছে। এত সময় ছিল প্রশ্ন, এখন রিকোয়ারমেন্ট, তোমাকে কি বের করতে হবে, তোমার কাছে কি চাওয়া হবে, এখন আমরা সেটাতে যাই। চলো, 1 নাম্বার রেকর্ড, assume that the company continue to use direct labor hour as the base of applying overhead। বলছে আমরা খরচগুলো ভাগ করব লেবারের ভিত্তিতে, এবিসির কথা কিন্তু বলে নাই, বলছে আমরা খরচগুলো বন্টন করব লেবারের ভিত্তিতে। যদি লেবারের ভিত্তিতে বের করি, একের এ নাম্বারে বলছে কম্পিউট দ্য পি ডিটারমাইন ওভারহেড রেট, তাহলে আমাকে ওভারহেড রেট বের করতে হবে। দ্বিতীয় বিতে বলছে দেখো কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট অফ ইচ মডেল, তাহলে আমাকে আবার 1 ইউনিট পণ্য তৈরি করতে কত টাকা খরচ হয় সেটা দেখাতে বলছে। তাহলে আমরা চলো আগে 1 নাম্বার রেকর্ডটা শেষ করি, তারপরে 2 এ যাব। 2 তে গেলে আমরা বুঝতে পারবো এবিসি কি জন্য আসছে, এবিসির কাজ কি। তাহলে 1 নাম্বারে আপাতত এবিসির কোনো কাজ নাই, সিম্পল সিস্টেম, এটাকে বলে ট্র্যাডিশনাল সিস্টেম বা সিম্পল সিস্টেম। তাহলে চলো ওরা 1 নাম্বার রেকর্ডে চাইছে পি ডিটারমাইন ওভারহেড রেট, আমরা শুরু করি চলো। তাহলে রেকর্ড, দেখো আমি লিখে নেই, যদি লেখা না বোঝা যায় তাহলে বলবা। এটা রিকোয়ারমেন্ট 1, পি ডিটারমাইন ওভারহেড রেট, পি ডিটারমাইন, এগুলো প্রশ্নে আছে দেখে লিখতে পারো। পি ডিটারমাইন্ড ওভারহেড, আমি শর্টে লিখলাম পি ডিটারমাইন ওভারহেড রেট ইকুয়াল টু, উপর এটা সূত্র আমাদের হচ্ছে টোটাল ওভারহেড ডিভাইডেড ডিরেক্ট লেবার আওয়ার, ডিরেক্ট লেবার আওয়ার, সবচেয়ে কমন সূত্র, মোট খরচকে লেবার আওয়ার দিয়ে ভাগ করে দিবা। তাহলে আসো আমরা মানটা বসাই দেই। টোটাল ওভারহেড দেখো প্রশ্নের মধ্যে দেওয়া ছিল টোটাল খরচগুলো মোট 18 লাখ টাকা, ডিভাইডেড ডিরেক্ট লেবার আওয়ার, দেখো প্রথম ছকেও আছে আবার লাস্ট ছকেও দেওয়া আছে টোটাল 72,000 ঘন্টা। আমরা ফ্যাক্টরিতে মোট খরচ করেছি 18 লাখ টাকা, আর লেবাররা কাজ করেছে তার জন্য 72,000 ঘন্টা। এখন বলো 1 ঘন্টার খরচ কত টাকা, ভাগ দাও তো আনিশা। 25 পার আওয়ার ভাইয়া। 25, গুড। 1 ঘন্টা পার আওয়ার 25। তার মানে আমরা যদি 1 ঘন্টা কাজ করি ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি খরচ আসে 25 টাকা। এটা ছিল আমাদের রেকর্ড এর হচ্ছে রেকর্ড 1 এর এ নাম্বার, রেকর্ড 1 এর এ নাম্বার, রেকর্ড 1 এর এ নাম্বার এতটুকুই। তাহলে ওভারহেড পার আওয়ার আমরা পেয়ে গেছি। এবার আসো এই একেরই আমরা বি বের করব, বি রেকর্ড বি। বিতে চেয়েছে 1 ইউনিট পণ্য তৈরি করতে কত টাকা খরচ হয়, 1 ইউনিট পণ্য তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়। তোমাদের জানা জরুরি যে আমরা সাধারণত যেভাবেই পণ্য তৈরি করি, 1 ইউনিট পণ্য তৈরি করতে আমাদের 3টা খরচ থাকে।
এক ইউনিট পণ্য তৈরি করতে খরচ হয় মোট 3টা। এই 3টা খরচ ছাড়া পণ্য উৎপাদন সম্ভব নয়। প্রথম কথা, পণ্য তৈরি করতে গেলে ম্যাটেরিয়াল লাগে, কাঁচামাল ছাড়া পণ্য কখনোই হয় না। দ্বিতীয় কথা, কাঁচামালের পরেই লাগে লেবার। তৃতীয় কথা, লাগে ফ্যাক্টরি ওভারহেড। এই 3টা জিনিস একসাথে হলেই একটা পণ্য তৈরি হয়। তাহলে আমরা চলো দেখি এদের মধ্যে যে 1 ইউনিট পণ্য তৈরি করতে কার কত টাকা খরচ হয়। তাহলে বিতে আমরা বের করব কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট এটা ছক করবা ছোট করে, 3 লাইন যাতে লেখা যায়। এটা হচ্ছে x200 আর এটা x99। প্রথমে আমাদের লাগে ম্যাটেরিয়াল। প্রথম ছকের নিচে প্রথম সমন্বয় 1 নম্বর সমন্বয়ে দেখো বলা আছে ম্যাটেরিয়াল কত টাকা লাগে। দেখো সুন্দর করে বলা আছে x200 72 আর 99 এর লাগে হচ্ছে 50। প্রথম ছকে দেখো ম্যাটেরিয়াল নাম দিয়ে সরাসরি লেখা আছে ম্যাটেরিয়াল। 1 নাম্বার রেকর্ড ইয়েতেই বলা আছে দেখো সমন্বয়ে। তার সাথে এবার আসো আমরা দিব লিখবো, এবার সাথে এর সাথে যোগ করব লেবার, ডিরেক্ট লেবার বা শুধু লেবার। প্রথম ছকে দেখো সুন্দর করে x200 এর ঘরে বলা আছে x200 1 ইউনিট পণ্য তৈরি করতে সময় নেয় 1.8 ঘন্টা। দেখো প্রথম ছকের মধ্যে বলা আছে 1.8 ডিরেক্ট লেবার আওয়ার। আর সমন্বয়ে এসে দেখো 2 নম্বর সমন্বয়ে বলা আছে 1 ঘন্টা কাজ করলে আমরা মজুরি দিব 10 টাকা। 2 নম্বর সমন্বয়ে দেখো সুন্দর করে বলা আছে 1 ঘন্টার মজুরি 10 টাকা। তাহলে যে 1.8 গুণন 10, এটা গুণন করে এখানে বসায় দিবা। আর 99 এরটাও দেখো বলা আছে 0.9 ঘন্টা গুণন 1 ঘন্টায় 10 টাকা। তাহলে এটা আসে হচ্ছে 9 টাকা। তাহলে ম্যাটেরিয়াল পাইলাম, লেবার পাইলাম। এবার এর সাথে আমরা একবারে যোগ করব ওভারহেড। ওভারহেড এই ঘন্টা দুটো একই থাকবে, রেটটা চেঞ্জ হবে। এখানে 10 টাকা ছিল আর আমরা ওভারহেড বের করেছি 25 টাকা। তাহলে 1.8 ইন্টু 25, 0.9 ইন্টু 25। একটু গুণন দাও তো দেখো কত হয়। 1.8 গুণন 25 কত আসে? প্রথমটা 45 ভাইয়া, 45। পরেরটা আচ্ছা, 22.5। ওকে, 50 যোগ দাও 72 90 135 135। গুড। 81.5 এটা 59 কত 81 হ্যাঁ 81.5। 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। যে বোঝো নাই সে প্রশ্ন করবা। ভাইয়া এই রিকোয়ারমেন্ট এ নাম্বারে কি বলছে একটু বলবেন, আমি ছিলাম না, শুনতে পাইনি। এ কোন নাম্বার জায়গাটা বলো বিউটি, বুঝি নাই। ভাইয়া এ নাম্বার প্রশ্নে কি চাইছে, মানে আমি তখন ছিলাম না তো। আচ্ছা, 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে আমাদের যে আমরা খরচটা ভাগ করব, আমাদের যে খরচগুলো হয়েছে ফ্যাক্টরিতে আমরা এই খরচগুলো ভাগ করব তোমার লেবারের ভিত্তিতে। দেখো 1 নাম্বার সোজাসুজিতে বলাই আছে অন দা বেসিস অফ ডিরেক্ট লেবার আওয়ার। আমাদের যে কাজের খরচ হয়েছে এই খরচটা আমরা বন্টন করব লেবারের ভিত্তিতে। তাহলে লেবারের মধ্যে যদি ভাগ করে, দেখো আমরা লিখছি উপরে টোটাল ওভারহেডকে ভাগ করেছি ডিরেক্ট লেবার আওয়ার দ্বারা। তাহলে মোট খরচকে মোট ঘন্টা দ্বারা ভাগ করলে কি 1 ঘন্টার টাকা পাওয়া যাবে না? এটা দিয়ে আমরা 1 ঘন্টার টাকা বের করেছি। এটা ছিল 1 নাম্বার 1 এর এ, এই পর্যন্ত ছিল 1 এর এ। এবার 1 এর বি তে বলছিল 1 ইউনিট পণ্য তৈরি করতে তোমার কত টাকা খরচ হবে।
1 ইউনিট পণ্য তৈরি করতে তোমার কত টাকা খরচ হবে? তাহলে আমরা জানি 1 ইউনিট পণ্য তৈরি করতে আমাদের খরচ হয় মোট 3টা। খরচের আইটেম আছে 3টা, ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড। এটা ছাড়া পণ্য কোনোভাবেই সম্ভব না। তাহলে এই 3টা খরচ যোগ করলে আমরা পেয়ে যাব কস্ট পার ইউনিট। ওকে, আর কোথাও প্রবলেম বলো এনিওয়ান? এটাকে বলে, এটা কিন্তু আমরা এখনো এবিসি তে যাই নাই। এই মেথডটাকে বলে হচ্ছে সিম্পল কস্টিং, সিম্পল সিস্টেম বা ট্র্যাডিশনাল সিস্টেম, গতানুগতিক পদ্ধতি এটা। ভাইয়া এবার আমরা রিপোর্ট 2 তে যাব। সোহা কি কিছু বলবা, বলো। ভাইয়া ওই যে কস্ট পার ইউনিটে ওভারহেডে ওই যে 1.8 এর সঙ্গে 25, ওই 25টা আমরা কোথায় পাইছি? এই যে 25, ও আচ্ছা, যেটা এতে বের করেছি, এখানে যা বের হবে সেটাই গুণন দিবা। ঠিক আছে। ওকে, গুড। তাহলে এবার চলো আমরা দ্বিতীয় 2 নাম্বার রিকোয়ারমেন্টে যাই। 2 নাম্বার রিকোয়ারমেন্টে এবার বলছে, দেখো এইবার এসে ওরা বলতিছে যে আমরা এবিসি কস্টিং যদি ইউজ করি। দেখো সুন্দর করে বলে দিচ্ছে, assume that the company decide to use activity based costing। দেখো সুন্দর করে বলে দিচ্ছে, যদি আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ যাই, তাহলে কি হচ্ছে, অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ যাই চলো, and determine the amount of overhead cost that would be applied to each model using activity based costing। তাহলে এখানে দেখো অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর মধ্যে এতে বলতিছি এ কম্পিউট দ্য অ্যাক্টিভিটি রেট ফর ইচ অ্যাক্টিভিটি কস্ট পুল। এখানে আমাদের প্রথমে চাইছে অ্যাক্টিভিটি রেট, আমাদের যে কার্য অনুযায়ী খরচ ভাগ করবো। এবার চলো অ্যাক্টিভিটি বেস কস্টিংটাই সহজ। তাহলে এটাতে চলো আমরা প্রথমে এদের কথা অনুযায়ী আমরা অ্যাক্টিভিটি রেট বের করি। তাহলে এবার রেকর্ড 2 লেখো, রেকর্ড 2 লিখে লেখো অ্যাক্টিভিটি রেট। আমরা আসলে লিখে চলো রেকর্ড 2। রেকর্ড 2 তে আমরা প্রথমে বের করব অ্যাক্টিভিটি রেট। অ্যাক্টিভিটি রেট আমরা বইয়ের মতন অনেক সহজে অঙ্ক করব, অনেক সহজ রুলস হবে। অ্যাক্টিভিটি রেট, মূল প্রশ্নে চলে যাও। প্রশ্নের দ্বিতীয় 2 নাম্বার যে ছক আছে, এই ছকে যেখানে দেখো খরচের কথা বলা আছে, প্রথম যে খরচটা আছে সেই খরচের নাম কি বলা আছে দেখো। প্রথম খরচের নাম দেখো সেটআপ বলা আছে, মেশিন সেটআপ। তাহলে আসো আমরা এই খরচটাকে ভাগ করা শিখি। মেশিন সেটআপ, দেখো অ্যাক্টিভিটি কিভাবে কাজ করে। মেশিন সেটআপ, মেশিন সেট করতে আমাদের খরচ হয়েছে কত টাকা? খরচ হয়েছে মেশিন সেট করতে, দেখো 3,60,000 টাকা। এই মেশিনটা সেট করতে আমাদের মোট খরচ হয়েছে 3,60,000। এবার দেখো ঠিক তার নিচেই পরের ছকে ওখানে ওর পাশে দেখো বলা আছে, এই যে মোট 3,60,000 টাকা তুমি মেশিন সেট করতে খরচ করেছো, তুমি কি এখন বলতে পারবা এই 3,60,000 এর মধ্যে 200 এর কত আর 99 এর কত? কার কত টাকা আমরা কিন্তু এখনো জানি না। তাহলে ওরাই তোমাকে বলে দিচ্ছে দেখো পাশেই, যে এই খরচটা ভাগ করতে হবে নম্বর অফ সেটআপ দ্বারা। মেশিন সেটআপের পাশেই দেখো লেখা আছে নম্বর অফ সেটআপ। এবার তুমি আসো নম্বর অফ সেটআপ কোথায় পাবা? 3 নাম্বার ছকে চলে আসো, একদম লাস্ট ছকে, প্রশ্নের মধ্যে লাস্ট ছকে দেখো নম্বর অফ সেটআপ লেখা আছে। 200 এর 50, 99 এর 100 আর টোটাল লেখা আছে দেখো 150। তাহলে দুইজন মিলে এই 3,60,000 টাকা খরচ করতে যায় আমরা মেশিন সেট করেছি মোট 150 বার। তাহলে 150 বার সেটআপ করেছো, যদি ভাগ দাও তাহলে একবার সেটআপের টাকা পাওয়া যাবে না? তাহলে ভাগ দাও তো দেখি একবার সেটআপে কত টাকা খরচ আসে।
2400। 2400। তাহলে একটা মেশিন পার সেটআপ, একবার মেশিন যদি আমরা সেট করি আমাদের খরচ হয় 2400 টাকা। এখন তুমি তো আর সহজে বলতে পারবা, দেখো 200 কয়বার সেটআপ করছে, আমরা খরচটা এখন দুইজনকে আলাদা করে দেই। চলো x200 দেখো মেশিন সেট করেছে 50 বার, গুণন আর একবার সেট করলে খরচ হয় 2400 টাকা। তাহলে খরচ হচ্ছে কত? 1,20,000। দেখো আমরা খরচ আলাদা করে ফেলছি। 3,60,000 টাকা মোট খরচ ছিল, তার মধ্যে 1,20,000 টাকা খরচ হয়েছে x200 এর। এবার তো 99 বলতেই পারবো আমরা। 99 খরচ করে মোট, সেট করে 100 বার, আর একবারে খরচ 2400 টাকা। তাহলে 2,40,000। দেখো 3,60,000 খরচটা একসাথে ছিল, এখন 3,60,000 কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। আমরা জানিও গেছি 200 এর কত খরচ, 99 এর কত। এইটা যেভাবে আমরা ভাগ করলাম সেম ভাবে পরের খরচগুলো আমরা ভাগ করব একই ভাবে। তাহলে মেশিন সেটআপ একটা খরচ বন্টন শেষ। এবার দ্বিতীয় খরচে আসো। দ্বিতীয় খরচের নাম আছে কি? স্পেশাল প্রসেসিং লেখা আছে, দেখো স্পেশাল প্রসেসিং। স্পেশাল প্রসেসিং এর মোট কত টাকা খরচ আছে? দেখো লেখা আছে 1,80,000। ঠিক এর পাশের লাইনে দেখো বলা আছে এটা কি দ্বারা ভাগ করতে হবে। দেখো মেশিন আওয়ার দেওয়া আছে, আর এই মেশিন আওয়ারটা কোথায় পাবা? ওই লাস্ট ছকে যায়, দেখো দেওয়া আছে টোটালের ঘরে লেখা আছে 12,000 ঘন্টা। তাহলে যদি ভাগ দাও তাহলে আসে দেখো 15 পার আওয়ার। এই স্পেশাল মেশিনটা 1 ঘন্টা চললে 15 টাকা খরচ হয়। এটাও আমরা জানতে চাচ্ছি। তাহলে এই টাকা কার, এই 1,80,000 কার জন্য কত? একই ভাবে আমরা এখানে আলাদা করব x200। দেখো x200 এর ঘরে চলে যাও, লাস্ট ছকে মেশিন আওয়ার আছে এর ঘরে 12,000 ঘন্টা, গুণন 15, 1,80,000 x99। ওর ঘরে দেখো এই মেশিন আওয়ার নাই, 0 নীল, তাহলে ওরও কোনো টাকা নাই। তার মানে এই স্পেশাল প্রসেসিং 1,80,000 পুরো টাকাই খরচ হয়েছে 200 এর জন্য। 99 এর এখানে কোনো খরচ নাই। লাস্ট আরেকটা খরচ আছে মনে হয়, দেখো জেনারেল ফ্যাক্টরি, না? জেনারেল ফ্যাক্টরি, এটার খরচ আছে কত টাকা? 12,60,000। এইটা বন্টন করতে বলছে, দেখো ওর পাশেই বলা আছে ডিরেক্ট লেবার আওয়ার, আর লাস্টের ছকে দেখো লেবার আওয়ার দেওয়া আছে 72,000। তাহলে ভাগ দিলে কত আসে দেখো? 17.5। তাহলে এটা 1 ঘন্টার খরচ আমাদের পার আওয়ার। তাহলে এটাও আমরা আলাদা করে ফেলি, চলো দুইজনের। এখানে দেখি তো x200 এর কত, লাস্টের ছকে চলে যাও, এর ঘরে আওয়ার আছে দেখো x200 এ 18,000, গুণন 17.5। কত টাকা আসে বলো? 3,15,000 ভাইয়া। 3,15,000। 99 কত আছে দেখো? 54,000 আছে দেখো লাস্টের ছকে, 17.5। 9,45,000। 9,45,000। এই যে তিনটা খরচ দেখো, মেশিন সেটআপ, স্পেশাল প্রসেস আর জেনারেল ফ্যাক্টরি, এই তিনটা খরচ দুইটা প্রোডাক্টের একসঙ্গে ছিল।
এখন আমরা দেখো তিনটা খরচই দুইজনের আলাদা আলাদা করে ফেলছি, আমাদের খরচগুলো আমরা আলাদা করে ফেলছি। তাহলে এখন আমরা জানতে চাচ্ছি, দেখো এই যে যে পার যেগুলো পাইছে যে 2400, 15, 17.5 এগুলোই আমাদের এ। এই যে 2-এর আমরা 2 নাম্বার রেকর্ড শুরু করেছি না, 2-এর এর অ্যানসার এতটুকুই। এই যে 2400, 15, 17.5 এগুলো হচ্ছে 2-এর এর অ্যানসার। এবার আসো দেখো আমরা x200 এর খরচ পেয়েছি যতগুলো, তিনটা খরচই আছে দেখো x200 এর, এগুলো যদি আমরা যোগ করতে পারি তাহলে টোটাল পাওয়া যাবে না? আচ্ছা, আমরা এই কাজটা এবিসি কস্টিং বললেই এই কাজ করতে হবে, এবিসি মানেই এই কাজ। তাহলে আমরা এখানে যে অ্যাক্টিভিটি রেটে যে কাজ করলাম এটা বুঝি নাই কি আগে বলো? এই পর্যন্ত কাজ প্রতিটা অঙ্কে লাগবে। যদি কেউ এই কাজটুকু না বোঝো তাহলে সে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এত সহজ কাজ আশা করি সবাই বুঝতে পারছি, তাই না? যদি কেউ না বোঝো তাহলে প্রশ্ন করবা। তাহলে আসো আমরা এবার এখান থেকে টোটাল কস্ট বের করব, মানে x200 এর খরচগুলো সব যোগ করব, 99 এরটা যোগ করব। ভাইয়া হ্যাঁ বলো। এত এন্ট্রি দেখেই তো মাথা গোলমাল হয়ে যাচ্ছে। মাথা গোলমাল হওয়ার তো কিছু নাই, মাস্টার্সে পড়ো, এমবিএ করতেছো। ভাইয়া অঙ্কের থেকে হচ্ছে রিকোয়ারমেন্ট গুলাই অনেক বড়। হ্যাঁ, আমরা তো বলেছি প্রথমে যে আমরা অঙ্ক করতে যত সময়, মানে অঙ্ক মূল প্রশ্ন যত বড়, অ্যান্সার অত বড় হয় না। মানে কোথায় থেকে কোথায় যাচ্ছি এটা হ্যাঁ, ভুলাই হ্যাঁ, যাচ্ছে। শোনো, কার সাথে কি কে যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, এগুলো তো বুঝতে সময় লাগছে। কারণ আরেকটা কথা বলে দেই, এই চ্যাপ্টারে আরেকটা বিষয় আছে। এই চ্যাপ্টার কিন্তু আমরা শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এও না, কস্ট অ্যাকাউন্টিং এও পাবো। এই অধ্যায়টা 2 বইতে আছে। ভাইয়া কস্টে মনে হয় 5.3 তে আছে না? হ্যাঁ, কস্ট অ্যাকাউন্টিং এর 5.3 এই 2 জায়গায় কিন্তু প্রশ্ন হয়। এই একটা অধ্যায় 2 বইতে কাজে লাগে আমাদের। তাহলে ডাবল ডাবল করলে তো মানে বুঝে যাবো না, তাই না ভাইয়া? হ্যাঁ, এই অঙ্ক সহজ আছে তো, কাজে যে এই যেটুকু করলাম আমরা এইটুকুই হচ্ছে মেন কাজ, এবং এই আমি যেটা ধরেছি এটা সবচেয়ে বড় অঙ্ক। ইভেন এই অঙ্কটাই এবার পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবিসি বললে, আমরা অ্যাক্টিভিটি বললে এখান থেকে কাজ শুরু, আর আগেরটা তো করে আসলাম। এবার আসো আমরা টোটাল কস্ট গুলো যোগ করি। এবার আমরা বের করব টোটাল ওভারহেড। টোটাল ওভারহেড বা টোটাল কস্ট বা ওভারহেড যাই বলো। প্রথমে আমরা বের করব x200 এরটা। এই যে তিনটা খরচ, এর মধ্যে শুধু x200 এর খরচগুলো নিয়ে আসো। প্রথমটা আছে দেখো 1,20,000 প্লাস, দ্বিতীয়টায় আছে 1,80,000, তৃতীয়টায় আছে 3,15,000। শিলা বলো টোটাল কত আসে? ভাইয়া নেট প্রবলেম। কত আসে টোটাল বলো, দেখা যাচ্ছে না? 6,15,000। গুড, 6,15,000। এটা তো গেল x200 এর। 99 এরটা দেখো, উপরে প্রথমে আছে 2,40,000 যোগ, দ্বিতীয়টা এটাতে জিরো। নাই জিরো, আর এটাতে আছে 9,45,000। টোটাল কত আসলো? 11,85,000। 11,85,000। এটা আমাদের মোট খরচ। 200 এর খরচ 6,15,000, 99 এর খরচ 11,85,000। এখন আমাদের এই খরচগুলো বের হয়ে গেছে। দেখো, যে খরচটা একসাথে করা ছিল এখন সেই খরচটা আমরা আলাদা করে ফেলছি।
এখন X200 এর যে খরচ হয়েছে দেখো 6,15,000। একদম প্রথম ছকে চলে যাও তুমি, প্রথম ছকে যায় দেখো X200 এর পণ্য তৈরি করে আমাদের প্রোডাকশন দেওয়া আছে কত, 10,000 ইউনিট। হ্যাঁ 10,000 তাহলে ইউনিট। আমরা যদি এই টোটাল খরচকে যদি প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করি তাহলে কি 1 ইউনিটের খরচ পাওয়া যাবে না? জি ভাইয়া। তাহলে আসো আমরা এখন লিখি ওভারহেড কস্ট পার ইউনিট। ওভারহেড কস্ট পার ইউনিট, তাহলে এটা সূত্র হচ্ছে টোটাল ওভারহেড ডিভাইডেড প্রোডাকশন ইউনিট। তাহলে আসলে আমরা দুইটাই বের করি। প্রথমে আমরা X200 এর খরচ হচ্ছে 6,15,000। প্রোডাকশন প্রথম ছকে দেখো দেওয়া আছে 10,000, ভাগ দিলে আসবে 61.5। আর 99 এ আসো, মোট খরচ আছে 11,85,000, প্রোডাকশন আছে 54,000। 60,000 না? হ্যাঁ 60,000 ভাইয়া। 60,000 কত আসে ভাগ দিলে? 19.75। 19.75। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তাহলে দেখো ওভারহেড কস্ট দুইটা তো একসঙ্গে ছিল, আমরা একসঙ্গে থেকে আলাদা করে ফেললাম, আলাদা করে আবার এক ইউনিটও বানায় ফেলছি। তাহলে এতটুকু আমাদের কাজ ছিল হচ্ছে প্রথম রেকর্ডের কাজ। রেকর্ড 2 এর বি তে আসো। ভাইয়া আপনার ওখানে মনে হয় নেটের সমস্যা হচ্ছে। নেট প্রবলেম হচ্ছে? হ্যাঁ আচ্ছা দেখো, আমরা 1 এর বি তে যা রিকোয়ারমেন্ট ছিল 2 এর বি তে সেম রিকোয়ারমেন্ট। 1 এর বি করার সময় আমরা একটা ছক করেছিলাম, কস্ট পার ইউনিট বের করেছিলাম। 2 এর বি তেও সেমটাই চেয়েছে দেখো। তাহলে আমরা ওই ছকটা আবার করব। তখন ছিল সিম্পল সিস্টেমের, এইটা এবিসি। তাহলে আমরা 2 এর বি তে আসি, চলো আবার সেম ছক করে ফেলি। কতটুকুই এটা আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 2 এর বি। আমরা বের করব কস্ট পার ইউনিট, সেম ছক। X200 X99। প্রথমে ম্যাটেরিয়াল ওই আগের ছক থেকেই নিবা বা বই থেকেই দেখে নিতে পারবা। ম্যাটেরিয়াল যা ছিল তাই 72, 50। লেবারও যা ছিল তাই 18, 9। এই দুইটার কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হবে শুধু এইটা ওভারহেড। ওভারহেডে আমরা যেটা বের করেছি সরাসরি এটা বসাই দিবা, 61.5 আর 19.75 যোগ দাও দুইটা। 72, 18, 90, 151.5। আর এখানে 59, 78.75। তাহলে দেখো এবিসি তে তোমরা একটু এক নাম্বার রেকর্ডের বি তে যাও তো, যাই এই এখানে হিসাব করে দেখো তো এখানে কত ছিল। 1 নাম্বার রেকর্ডে চলে যাও, এই ছকে চলে যাও, ভাই ওখানে এখানে কত আসছিল? 135। 135। আর এবিসি তে গেলে কত আসলো?
151, অর্থাৎ x200 এর খরচ দেখো বেড়ে গেল, x200 এর খরচ বেড়ে গেল। আবার 99 এর খরচ দেখো কমে গেল, সেখানে ছিল 81, হ্যাঁ এখন হয়েছে 78, সেখানে ছিল 81, এখন 78। তাহলে এখানে খরচ কি হয়েছে? কমে গেছে। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া তাহলে তাহলে আমরা যদি কাজের ভিত্তিতে ব্যয় বন্টন করি, আমরা কাজের ভিত্তিতে ব্যয় বন্টন করলে যার কাজ বেশি তার খরচ বেশি, যার কাজ কম তার খরচ কম, প্রকৃত একদম অ্যাকুরেট খরচ বন্টন করা হয়। তাহলে এই যে প্রথম শুরু করলাম, এইটুকু ছিল এবিসির কাজ। আমাদের অঙ্ক কিন্তু শেষ। এখন অনেক সময় রিকোয়ারমেন্টে প্রথমটুকু থাকে না, আমরা 1 নম্বর রেকর্ডে যা করেছি এটা প্রশ্নে চায় না, প্রশ্নে শুধু এই এবিসির কথাটুকু চায়, মানে 2 নাম্বার রেকর্ডটুকু। তাহলে এইটুকু চাইলে কিন্তু প্রশ্ন অনেকটা সহজ হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্কের মূল কথা। দেখো মেইন প্রশ্নে আরো একটু রিকোয়ারমেন্ট আছে, একটু কমেন্ট আছে, আমি সেটুকু বলে দিই। চলো দেখো 3 নম্বরে ছোট্ট একটু কমেন্ট চাইছে। Explain why overhead cost shifted from the high volume model to the low volume model under activity based costing। বলতেছে আমরা যদি এবিসি কস্টিং এ যখন গেলাম তখন এই খরচগুলো কেন চেঞ্জ হয়ে গেল, শিফটিং হলো, শিফট হলো। এই যে আগে খরচ হয়েছিল 135 টাকা, এখন কেন 151 হলো, পরিবর্তন কেন হলো? এর ছিল 81 টাকা, এখন কেন 78 টাকা হলো? এর কারণটা কি? আমরা এবিসি তে আসার ফলে খরচ পরিবর্তন হলো কেন, এই প্রশ্নটা তোমাকে বলছি। কেউ কি বলতে পারবা কেন খরচ পরিবর্তন হয়েছে? আমাদের খরচ পরিবর্তনের কারণ আছে। দেখো ওই যে X200 এই মডেলটা তৈরি করতে গেলে আমাদের একটা মেশিন দরকার হয়, স্পেশাল প্রসেসিং, যেটা 99 এর লাগে না। 200 এর প্রয়োজন হয়, 99 এর প্রয়োজন হয় না। এই কারণেই আমাদের 200 এর মূল্য পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পেরেছি? তাহলে এখন এই কথাটুকু একটু লিখে, হ্যাঁ এই কথাটুকু একটু লিখে নেওয়া লাগবে। তাহলে দেখো রেকর্ড 3 এটা কমেন্টের মতো, প্রশ্ন দেখে দেখে লেখো। ওভারহেড কস্ট শিফটেড ফ্রম হাই ভলিউম মডেল টু লো ভলিউম মডেল, এইটুকু পর্যন্ত লিখে নাও, বই দেখে লেখো, আমি পরেরটুকু বলে দিচ্ছি। প্রশ্ন দেখে লেখো 3 নাম্বার রেকর্ড। ওভারহেড কস্ট শিফট from the high volume model to the low volume model। এইটুকু লিখে নাও, হাই ভলিউম মডেল টু লো ভলিউম মডেল। লেখা শেষ হলে তারপরে দিবা বিকজ, তারপরে এটা শুরু কর, লেখো বিকজ X200, লেখো X200 needs, আমি একটু পরেরটুকু বিকজ থেকে লিখে দেই। হ্যাঁ দেখো বিকজ X200 needs special processing। এতটুকু লিখে দিলেই হয়ে গেল। যেহেতু স্পেশাল প্রসেসিং প্রয়োজন হয়, এই জন্য খরচটা কি পরিবর্তন হয়, শিফট হয়, চেঞ্জ হয়।
তাহলে তো ম্যাথ শেষ। সেম ধরনের অঙ্ক থাকলে পারবো আমরা ইনশাল্লাহ। ভাই এরা যে 1 2 3 নাম্বার দিছে, তাহলে ওগুলো আমরা দিব না? অতগুলো দরকার নেই আমাদের, জাস্ট শুধু একটা বুঝাতে পারলে যে চেঞ্জ হলো কেন। ওরা একটা কারণের একটারই 3টা কারণ দেখাইছে, তুমি শুধু একটা বলে দিলেই হয়ে যাবে। সেম অঙ্ক আমরা পারবো না যদি সেম ধরনের অঙ্ক দেই কোনো অ্যামাউন্ট চেঞ্জ করে। এই প্রশ্নই সেম আরেকটা আছে বুঝছো, সেম কোশ্চিন, কিন্তু এগুলো আরো সহজ। দেখো 13 আর 14, একটা বিজেড কোম্পানি, একটা XYZ, এইচ আর এস, একটা চিকেন বার্গার আর স্যান্ডউইচ, দুইটা অঙ্ক সেম। এবং শুধু আমাদের পরেরটুকু চাইছে, রিকোয়ারমেন্ট 2 চাইছে, শুধু রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 1টা লাগে নাই, মানে অঙ্ক অর্ধেক হয়ে যাবে, ছোট। HW 13 14, অবশ্যই অবশ্যই চেষ্টা করবা বইয়ের দিকে না তাকায় আমাদের এই রুলসে করবা, অঙ্ক সহজ হবে, ছোট হবে, অ্যান্সার বইয়ের সাথে মিলে যাবে। এবার চলো আমরা অ্যাকাউন্টিং থিওরিতে চলে যাই। অ্যাকাউন্টিং থিওরি, অ্যাকাউন্টিং থিওরির নোটস দিয়েছিলাম তোমাদের গ্রুপে, নোটস দেওয়া ছিল, নোট উঠাও নাই কে কে? হাত তুললে কি দেখো? ভাইয়া এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কি আজকেই শুরু করলেন? হ্যাঁ আজকেই প্রথম। এই যে অ্যাকাউন্টিং থিওরি আজকেই প্রথম শুরু হবে। ঠিক আছে। আমি তোমাদের গ্রুপে নোটস দিয়েছিলাম, সূত্র দিয়ে দিয়েছিলাম, দেখো চ্যাপ্টার 6 এর। যারা উঠাও নাই অবশ্যই গ্রুপে বা তোমাদের এই মেম্বারদের কাছে দেখো নোটস আছে, অবশ্যই অবশ্যই সূত্রগুলো তুলে নিবা, সূত্র না তুললে কিন্তু অঙ্ক বুঝবা না। তাহলে চলো আমরা 90 পেজে চলে আসি। আর্নিং ম্যানেজমেন্ট অধ্যায় 6, অ্যাকাউন্টিং থিওরি, চ্যাপ্টার 6। আমাদের সূত্রগুলো দেখো, নোটের সূত্রে প্রথমে আছে বন্ড ভ্যালুয়েশনের সূত্র। বন্ড ভ্যালুর অঙ্ক আছে মোট 9টা, আমি আজকে 2টা করে দেব এখন, তোমরা বাকিগুলো শেষ করে দিতে পারো। বন্ড ভ্যালু তো অনেক আগে, ফাইনাল ইয়ারে ছিল, ফার্স্ট ইয়ারেও ছিল। তাহলে চলো আমরা 9টা অঙ্ক আছে, আমি 2টা করে দেই, বাকিগুলো তোমরা 2 করে নিতে পারবা। প্রবলেম 3 তে চলে যাও, সোজাসুজি প্রবলেম 3, পেজ 96, 96 পেজ, 3 নাম্বার ম্যাথে চলে যাও।
দেখো, ফলোইং আর দ্য ইনফরমেশন রিলেটিং টু এ বন্ড। ফেস ভ্যালু টাকা 2000, কুপন রেট 13%, ডিসকাউন্টিং রেট 15%, ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার্স, ফেস ভ্যালু 2000 টাকা, সুদের হার 13%, ডিসকাউন্টিং রেট 15%, ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার্স। What will be the period of the bond? Its interest is paid yearly or bi-monthly. সুদ যদি বছরে একবার গণনা করা হয় আর সুদ যদি প্রতি 2 মাসে একবার গণনা করা হয়। বাই-মান্থলি, বাই শব্দের অর্থ 2। তাহলে আমরা রেকর্ড 2 তে পড়ে যাই, চলো প্রথমটা আগে শিখি। যদি সুদ আমরা বছরে গণনা করি তাহলে বন্ড ভ্যালুর একেবারে প্রথম সূত্রটাই, নোটের একদম প্রথম সূত্র দেখো আমরা দিয়েছিলাম, যদি বন্ডের মেয়াদ একাধিক বছর হয়। নোটে লেখা আছে দেখো, যদি বন্ডের মেয়াদ একাধিক বছর হয়, তাহলে আজকে আমাদের সূত্রে অঙ্কে দেখো বন্ডের মেয়াদ আছে 7 বছর। তাহলে 7 বছর মেয়াদ থাকলে এটা আমরা ওই 1 নাম্বার সূত্র, একাধিক বছরের সূত্র বসাবো। চলো, তাহলে সূত্র তো তোমার কাছে দেওয়াই আছে, দেখে লিখে ফেলো সূত্রটা। ওই নো বা বন্ড ভ্যালুর, ভ্যালু অফ বন্ড, এটা 1 নাম্বার রেকর্ড। ওই নো বন্ড ভ্যালু, দেখো ভিবি লেখা আছে আমাদের, বন্ড ভ্যালু বা বিভি সূত্র লেখা আছে দেখো সুন্দর করে এরকম, ইন্টারেস্ট 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর বা কে যাই দিতে পারো, ডিভাইডেড আর প্লাস এমভি ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার এন। হেয়ার করতে হবে, প্রতিটা অঙ্কেই হেয়ার লাগবে। দেখো বন্ডের মূল্য এমভি, বন্ডের মূল্য লেখা আছে 2000 টাকা। কি হয়েছে বলো? দেখা যায় না, দেখা যাচ্ছে না ভাইয়া। ভাইয়া ওই বোর্ডে আলো পড়ে তো, ওই জন্য আর কি দেখা যায় না মাঝে মধ্যে। মাঝে মাঝে দেখা যায় না, এটা তো বিপদ। এত সময় না ভালোই দেখতেছিলাম। দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা দেখো আমরা হেয়ার করে চলো। এমভি 2000 টাকা প্রশ্নে দেওয়াই আছে, দেখো প্রশ্নের মধ্যে এখান থেকে আমরা ইন্টারেস্ট বের করব। এই 2000-এর উপর সুদ দেখো বলা আছে 13%, কুপন রেট 13 দুগুণ 26, 260 টাকা আসে। তারপরে ইন্টারেস্ট পাইলাম, এমভি পাইছি, আর এর মান কত পার্সেন্ট যেন বলা আছে দেখো, ডিসকাউন্ট রেট কয় পার্সেন্ট দেওয়া আছে? 15%। 15%, 13% তো কুপন, 15%। আর এন 7 বছর। তাহলে দেখো মানগুলো যদি এখানে বসাই দেই, একাই আমাদের অ্যান্সার চলে আসবে। ইন্টারেস্ট 260, 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর বসাবে। আর এর মান কত দেওয়া আছে আমাদের? 0.15। আর এন এর মান হচ্ছে 7, 0.15 প্লাস 2000, 1 প্লাস 0.15 পাওয়ার 7। পড়ালেখা শেষ? কি পড়া যেন সকালের জন্য রেখে দিলা তুমি? ইংরেজি। তাহলে এখন শেষ করতে পারলা না? আচ্ছা যাই, রেস্ট নাও, আমি একটু পড়া শেষ করে আসি, যাও। এখানে একটু
এই কাজটা ক্যালকুলেশন কি করতে পারবা? তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলে দেখবা আমরা এখান থেকে এই পর্যন্ত প্লাসের আগ পর্যন্ত একবারে ক্যালকুলেশনই করতে পারি, এক লাইনে করা সম্ভব। কিভাবে সম্ভব আসো দেখায়। এখান থেকে এই ব্র্যাকেটে এখান থেকে শুরু করবা ক্যালকুলেশন। ক্যালকুলেটর উঠাও 1 মাইনাস 1, তারপর ভাগ দিয়ে ব্র্যাকেট দিতে পারো অথবা এই প্লাসটা তুলে দিতে পারো টুক করে। তাহলে 1.15 পাওয়ার 7, এই পাওয়ার 7 পর্যন্ত এসে ইকুয়াল দিবা, পাওয়ার 7 পর্যন্ত এসে ইকুয়াল দাও, দিয়ে যা আসে তারপর আবার ভাগ 0.15 ভাগ 0.15 ইকুয়াল দিয়ে যা আসে 260 এর সাথে গুণন। কত আসে মান বলো? ভাগ করে 260 এর সাথে গুণন দিবা। 1081 ভাইয়া। শুধু এইটুকের মান আসে কত? 1081। পয়েন্ট না নিলেও চলবে, প্লাস। এবার একইভাবে এটার মানও বের করো। 2000 ভাগ 1.15 পাওয়ার 7। 751.88। বুঝিনি, আবার বলো। 751.88। 751.88। পয়েন্ট না নিলেও চলবে, যোগ দাও। 1833.58। 1833.58। এক নাম্বার রেকর্ডটা শেষ। দেখো এই বন্ডের অঙ্ক আমরা অনেক আগে থেকেই শিখেছি। এবার এইটারই দেখো 2 নাম্বার রেকর্ডে কি বলছে। 2 পড়ে যাবেন আব্বু। 2 নাম্বার রেকর্ডে খালি দেখো বলছে সুদটা বছরে না দিয়ে বাই মান্থলি বলা আছে। দেখো বাই মান্থলি, এই বাই শব্দের অর্থ 2, তার মানে আমরা 2 মাসে একবার সুদ দিব। তাহলে 2 মাসে যদি একবার সুদ দাও, এক বছরে কয়বার আসবে সুদ? 6 বার। 6 বার। তাহলে এবার দেখো আমাদের দ্বিতীয় সূত্র লেখা আছে সুদ যদি বছরে একাধিকবার দেওয়া হয়। তাহলে এই সূত্রের কি চেঞ্জ আসে দেখো, চলো দেখি। সূত্র এটাই থাকবে। আমরা বলেছিলাম এই সূত্রের এই নিচে শুধু একটা এম চলে আসবে। এম কোথায় কোথায় আসে? যে ইন্টারেস্টের নিচে আর এর সাথে ভাগ হয় আর এন এর সাথে গুণন হয়। সূত্রে একটা এম আসে। আমাদের যে নোট দিয়েছি নোটেও দেখো সুন্দর করে লেখা আছে। দাবানোই ভালো ছিল। এই কয়দিনে বড় হয়ে গেছ? ওই বোর্ড থেকে ওটা চালাই নেশা হয়ে গেছে, আর পাচ্ছিলাম না, তাই জন্য। কিন্তু তাওহিদের সাইকেল তো এর চেয়ে অনেক ছোট। ওটা আমি চালাইছিলাম। আচ্ছা, তাহলে এই অনুযায়ী আসলে আমরা মান বসাই, শুধু নতুন এম এর মানটা চেঞ্জ। এম এর মান হবে কত? 6। শুধু এম এর মানটা হবে 6। তাহলে মান বসা ওই অনুযায়ী। তাহলে এই যে 260 ভাগ 6, আমরা এক লাইন বেশি করে নেই, চলো। 1 মাইনাস 1 1 প্লাস 0.15 ভাগ 6 পাওয়ার 7 গুণন 6 0.15 ভাগ 6 প্লাস
2000 ভাগ 1 প্লাস 0.15 ভাগ 6 পাওয়ার 7 গুণন 6। একদম বেশি করে এটা ভাগ দাও তো, 260 ভাগ 6 দাও তো। 43.33। 43.33। এটা আমাদের মতো করে একটু সাজায় নেই। 1 ভাগ 1 প্লাস 15 কে 6 দিয়ে ভাগ করলে 0.025 আসে নাকি, দেখো তো, না 225? হ্যাঁ ভাইয়া 325। এখানে গুণন করলে 6 7 42। 025। 0.025। ওকে। 2000 ভাগ 1 প্লাস 0.025 হ্যালো হ্যালো और 6 7 42। ভাইয়া 1.025। ওই যে প্লাস আছে, প্লাস তুলে দাও, তাই তো 1.02 হবে নি। এই যে এখান থেকে আমরা এই প্লাসও তুলে দিতে পারি, এই প্লাসও তুলে দিতে পারি, ক্যালকুলেশন তাহলে সহজ হয়ে যাবে তুলে দিলে। তো কানে কি এটা? হেডফোন কোন থেকে হয় না, এটা? এমনি নষ্ট। আপনার কাছে একটা ছিল, ফেলে দিতে হবে। তাহলে আগের মতোই ক্যালকুলেশন করো একবারে, যে 1 থেকে শুরু করবো, আবার বলে দেখো। 1 মাইনাস 1 ভাগ 1.025 পাওয়ার 42 ইকুয়াল দিবা, এই পাওয়ার দেওয়ার পরে সমান দিবা, তারপরে ভাগ 0.025 দিয়ে একবারে গুণন দিয়ে দিবা 43.33। তাহলে প্রথম টুকের মান আমরা পেয়ে যাব, বলো। এখান থেকে শুরু করবো, দেখো 1 মাইনাস 1 ভাগ 1.025 পাওয়ার 42 সমান দিবা, তারপরে আবার ভাগ করবা 0.025 ইকুয়াল দিয়ে গুণন 43.33। কত আসে বলো? $1118.88। আর এইটুকু ভাগ দিয়ে দেখো কত আসে। 708.97, 708.97। যেটা যোগ করলে আসে 1827.78। হয়ে গেল। বন্ড ভ্যালু শেষ। তাহলে খালি দেখবা সূত্র একবার বসবে, সূত্র কি মানে প্রথম আগেরটা বসবে যে সুদ বছরে একবার না একাধিকবার। সুদ যদি 1 বছরের বেশিতে গণনা করা হয় তাহলে আমাদের সূত্রে একটা এম চলে আসবে। ভাইয়া হ্যাঁ বলো। এত বড় অঙ্ক করে মাত্র 5 নাম্বার, 4 নাম্বার। বন্ড ভ্যালুর অঙ্ক 10 মার্কের জন্য তেমন একটা হয় না। অঙ্কের তো আসলে কত পেজ? ক্যালকুলেশন চাই। আমি আরেকটা করে দিয়েই এই অঙ্ক 9 পর্যন্ত আছে এই অঙ্ক, বুঝছো? একটু পরে জানি সব চলো সোজাসুজি 9 চলে যাও।
সোজাসুজি 9 চলে যাও, 9। এটাও করে দেই, তাহলে আমাদের অঙ্ক অনেকটাই শেষ হয়ে যাক। আজকে বাকি মামুন ভাই সূত্রগুলো ডিউটি নাই। আমার তো কথাই কয় না কিছু, কি নাই নাকি অ্যাক্টিভ করে রেখে চলে গেছে। আজকে মামুন ভাই ডিউটি নাই মনে হয় নাকি? আমার হচ্ছে ভাই 3-4 জন ছিল, তারাও নাই। হ্যাঁ, সবগুলো হঠাৎ করে কই চলে গেল। ফার্স্টে তো মেলাগুলোই ছিল, 10-11 জন। আচ্ছা যাকে আসো, আমরা যারা আছি আগে পড়া শেষ করি। আমার 9 ওয়াইফাই নম্বর অনেক অঙ্ক ডিস্টার্ব দেখো, করতেছে। 9। হাসনাহিনা কর্পোরেশন বা তাহের কর্পোরেশন অঙ্কটা 2 বার আসছিল এমবিএ তে এখন পর্যন্ত, 16 আর 14। The bond have face value 1000, 8% কুপন রেট, সুদ দিতে হয় 8%, সেমি অ্যানুয়ালি। এই দেখো সেমি অ্যানুয়ালি বলা আছে। সেমি অ্যানুয়ালি মানে কি? বছরে বছরে 2 বার। তার মানে এখানে আমাদের সুদ আসবে বছরে 2 বার। The price of the bond is টাকা 1100। এই বন্ডের বাজার মূল্য 1100 টাকা। The bond are callable in 5 year। বন্ড আমরা কল করি 5 বছরের। at a call price 1050। 1 নম্বর রেকর্ডে বলছে দেখো, what is the yield to maturity? yield to maturity, OITM। তোমার নোটে দেখো OITM এর সুন্দর সূত্র দেওয়া আছে। OITM এর সূত্রটা লিখে ফেলি চলো। OITM 1 নাম্বার রিকোয়ারমেন্ট। OITM এর সূত্র কি ছিল? ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস এনএসবি ডিভাইডেড এন ডিভাইডেড আরভি প্লাস এনএসবি ডিভাইডেড 2 গুণন 100। সাইডে হেয়ার করবা। ইন্টারেস্ট দেখো 1000 টাকা বন্ডের দাম, তার কয় পার্সেন্ট সুদ দেওয়ার কথা বলছে? 8%। এই ইন্টারেস্টকে অর্ধেক করে নিবা, কারণ ওই সুদ বছরে 2 বার দেওয়া আছে দেখো। তাহলে কে ভাগ 2 দিলে 80 টাকা, 40 টাকা আসে সুদ। আরভি নিয়ে প্রশ্নে কিছু বলা নাই, তার মানে 1000 টাকায়। এনএসবি বাজার মূল্য দেওয়া আছে দেখো, ডাইরেক্ট বলাই আছে। এনএসবি দেওয়া আছে 1100 টাকা। এন কয় বছর দেওয়া আছে? উইল ম্যাচার 10 ইয়ার, 10 বছর। আর কিছু লাগে না আমাদের, মান বসালে হয়ে যাচ্ছে দেখো। ইন্টারেস্ট 40, আরভি 1000, এনএসবি 1100, এন এর মান 10। ভাইয়া হ্যাঁ বলো। আচ্ছা 10-এর সাথে 2 গুণ করছে। ও 10, ওরাই তো বছরে 2 বার 2 গুণ করতে হবে 20। ওই যে সুদ দেখো বছরে 2 বার বলা আছে, সেমি অ্যানুয়ালি। হ্যাঁ, তাহলে 10 বছরে 20 বার সুদ দিতে হবে। হ্যাঁ এই অঙ্কটা কি রকম ইম্পর্টেন্ট? 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট মোটামুটি। এখান থেকে তো 2টা কোশ্চেন আসে এই অধ্যায় থেকে। এটা বি পার্টের জন্য, আর সি পার্টের জন্য আমরা আগামী দিন যেটা করাবো এটা সি পার্টের। আচ্ছা তাহলে ক্যালকুলেশন সহজেই করো। এখানে তো 40, এখানে দেখো এই যে 1000 থেকে 1100 বাদ দিলে মাইনাস চলে আসে, তাই না?
তাহলে প্লাস মাইনাসে মাইনাস 100 কে 20 দিয়ে ভাগ করলে কত আসে? 5। আর নিচে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 1200 অর্থাৎ 1050 গুণন 100। তাহলে উপরে থাকে হচ্ছে 35 ভাগ 1050 গুণন 100। কয় পার্সেন্ট আসে দেখো তো? 3.33। এটা কি 1 বছরের না 6 মাসের হিসাব বাড়ালো বলতে পারবা? 6 মাসের। এটা কিন্তু 6 মাসের, কারণ আমরা দেখো এই যে 2 দিয়ে ভাগ করে নিছি, সেমি অ্যানুয়ালি বলা আছে। তাহলে এটাকে বার্ষিক বানাইতে পারবো না, অ্যানুয়াল বানাইতে পারবো না? জি ভাইয়া। এই যে কত গুণন করবো? ভাইয়া হ্যাঁ, মানে কি করলাম এনকে 2 দিয়ে যখন করলাম n দিয়ে 2 দিয়ে গুণন করার পরেও আমাদের যে রেটটা আসছে এটা 6 মাসের, কারণ আমরা এই দেখো সুদকে ভাগ করে নিয়েছিলাম। এটাকে 2 দিয়ে গুণন করলে দেখো 6.66%। তার মানে 1 বছরে আমাদের বন্ডের আয়ের হার হচ্ছে 6.66%। প্রথম রেকর্ড শেষ। ভাই একটা কথা ছিল, হ্যাঁ বলো। যদি সেমি অ্যানুয়াল বা বায়ো অ্যানুয়ালি না থাকে, 3 অনেক সময় থাকে না, কোয়ার্টার যদি থাকে তখন 3 দিয়ে গুণ হবে। হ্যাঁ, কোয়ার্টার থাকলে 4 হয়, 3 না 4। ও, প্রশ্নে কিছু কি শব্দ বলা থাকতে থাকতে পারে পারে। এখানে মাসের হ্যাঁ, বিষয়ে? প্রশ্নে অনেক সময় মান্থলি বলা থাকে। মান্থলি হলে 12, বাই মান্থলি হলে 6, কোয়ার্টারলি হলে 4, সেমি অ্যানুয়ালি হলে 2। এই যে শব্দগুলো। তাহলে এবার দ্বিতীয় রিকোয়ারমেন্টে কি চাইছে? চলো, এটা প্রথম রিকোয়ারমেন্ট শেষ। দ্বিতীয় রিকোয়ারমেন্ট চাইছে দেখো কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড তোমার লাস্টে একদম সবার শেষের সূত্র দেওয়া আছে। মাথা সরো। কারেন্ট ইল্ড কে আমরা বলি সিওআই, কারেন্ট ইল্ড। সূত্র দেওয়া আছে দেখো, ইন্টারেস্ট ডিভাইডেড এসভি গুণন 100। তুমি ইন্টারেস্ট এখানে হেয়ার করতে পারো যে আগের মতোই, খালি 2 ভাগ করবো না। আর 1000 গুণন 8%, 80 টাকা। আর এসভি আগের মতোই দেওয়া আছে, এসভি 1100 টাকা। ভাগ দাও 80 ভাগ 1100 গুণন 100। 7.27। কত পার্সেন্ট? বুঝি নাই। 7.27। 7.27%। ভাই আমি বললাম যে ওই যে অঙ্কের মধ্যে যে কল প্রাইস দেওয়া আছে এটা কি? ওইটা পরের রেকর্ডে লাগবে। দেখো ওই যে 3 নাম্বার রেকর্ডে ওয়াইটিসি চাইছে, ইল টু কল চেয়েছে। ও আচ্ছা, তাহলে এবার আসলে আমরা 3 নাম্বার রেকর্ডে চলে যাই। 3 নম্বরে দেখো ইল টু কল চেয়েছে, ইল টু কল ওয়াইটিসি। তোমাদের নোটও দেখো 6 নাম্বার সূত্র দেওয়া আছে ওয়াইটিসি। ওয়াইটিএম এর মতোই সূত্র হবে, এই শুধু আরবির জায়গায় সিপি চলে আসবে। ভাইয়া ওআইটিসি ভাইয়া, হ্যাঁ বলো বলো। ওআইটিএম আর ওআইটিসি এর মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে। শোনো, ওআইটিএম হচ্ছে আমরা কোথাও মনে করো ইনভেস্ট করেছি, এই ইনভেস্টের মেয়াদ যখন শেষ হবে তখন আমরা হিসাব করব। ইনভেস্টমেন্টের মেয়াদ শেষে হিসাব করলে তাকে বলে ওআইটিএম, ইল টু ম্যাচুরিটি। বুঝছো? আর যখন মনে করো তোমার বন্ডের মেয়াদ 10 বছর, 6 বছর পরেই বন্ডের টাকা পরিশোধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ মেয়াদ পূর্তির আগেই যদি বন্ড পরিশোধ করা হয় তাকে আমরা বলি ওয়াইটিসি, ইল টু কল।
মেয়াদ পূরণ হলে, পরিপক্ক হলে ম্যাচুরিটি ওয়াইটিএম, আর মেয়াদ পূর্তির আগে দিলেই ওয়াইটিসি এল টু কল। বুঝা গেছে? আচ্ছা, দুইটা সূত্র একই হবে, শুধু আরবির জায়গায় সিপি চলে আসবে। আর আমরা কলের নতুন তথ্য নেব। কি কি তথ্য দেওয়া ছিল তোমরা দেখি। আচ্ছা, তো আমাদের এখানে ইন্টারেস্ট তো বের করাই আছে, আরবি লাগতেছে না, আরবির জায়গায় আমরা সিপি বের করব। সিপি দেওয়া আছে, দেখো প্রশ্নে, কেবল যে প্রশ্ন করলা 1050, এনএসবি তে দেওয়া ছিল 1100, আর এই জায়গায় দেখো কল করা আছে 5 বছরে। কয় বছর? দেখো কলিং ইয়ার দেওয়া আছে 5 বছর। হ্যাঁ ভাইয়া, যেটা আগে ছিল 10 বছর। হ্যাঁ, তাহলে ইন্টারেস্ট আমাদের 40, সিপি হচ্ছে 1050, 1100, 10, 1050 যোগ 1100 ভাগ 2, তাহলে 40 যোগ, না এখানেও তো যোগ হয় না, বিয়োগ হচ্ছে, দেখো পরেরটা বড়, তাহলে থাকে -50, 50 এর 10 ভাগ করলে 5, আর নিচে 1100, 2150, তার মানে হচ্ছে 1075 গুণন 100। দেখো তো কত হয় একবারে, 35 ভাগ 1075 গুণন 100, 3.26 3.26%। তাহলে এটাও তো আমরা অ্যানুয়াল করতে পারি। 3.26 equal to 6.52%। ভাইয়া, বলেন। আচ্ছা আই কে হচ্ছে মানে ইন্টারেস্ট কে 2 দিয়ে ভাগ করলেন, আবার অ্যানুয়াল যেটা কি ওয়াইটিসি কে যেটা বের হলো ওটা তো 2 দিয়ে গুণ করলেন, তবে একটা কিছু না করে সেটা একবার বসা দিল হয় না? করতে পারি না, যে প্রশ্নের মধ্যে যে সেমি অ্যানুয়ালি বলা আছে, প্রশ্নে যদি ওই কথাটা বলা না থাকতো তাহলে আমরা এখানে 2 দিয়ে ভাগ করতাম না, এখানে 2 দিয়ে গুণন করতাম না। প্রশ্নে বলা আছে তাই। বুঝেছি? প্রশ্নে যদি সেমি অ্যানুয়ালি কথাটা না বলা থাকতো তাহলে আমরা এখানে ভাগও করতাম না, এখানে গুণনও দিতাম না। তাহলে আমাদের 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্ক, 1 থেকে 9 পর্যন্ত আমাদের এই ম্যাথ আছে। পারবো না সেম ম্যাথ আমরা? ঝামেলা। ঝামেলা কই পাইলে? ম্যাথ তো সহজ ম্যাথ। এই ম্যাথ তো ফাইনাল ইয়ারেও ছিল ভাইয়া, হ্যাঁ, এটা কিন্তু ওটা কঠিন, ওটা আগেরটা ওটা খালি লেখা লাগে। ভাইয়া বলে আপনি না লাগে যতক্ষণ বুঝান ততক্ষণ আমি তো করলে করতে পারি, এত বড় তুমি বড় হয়ে গেছো তো। ভাইয়া পোশাক দিয়ে মনে ছাত্র হয়ে গেছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। সাইকেলের সিটও বড় করা লাগতেছে। ও দেখতে পারতিছে না তো যে কারা কারা রইছে, এসে ঘুরতিছে পড়া শেষ করে এসে। ও দেখো, দেখা গেছে, দেখছো? হাই, তো তোমাকে হাই দিছে। দাঁড়াও রে, খুলে দেই এটা। তোমার সাথে কথা কেমন আছো? ওর নাম কি ভাইয়া? নাম বলো আয়ান। নাও সাপোর্ট করে দিই।
ভাইয়ের নাম বলো, তোমাকে জিজ্ঞাসা না, কথা বলতেছে যে। কোন স্কুলে পড়েন আপনি? তোমার নাম যে সেটা বলো, ওখানে লিখলে দেখা যাবে না। আমার নাম ভাইয়ার নাম বলে দিচ্ছেন, আপনি আবার নাম জিজ্ঞেস করতেছেন। আমার নাম আয়া আমরা পাই আচ্ছা যাই হোক, তাহলে এখন পড়াশোনা, কালকে তো আবার পড়া আছে। ভাইয়া এই চ্যাপ্টারের তাহলে হচ্ছে হোমওয়ার্ক কি 9 পর্যন্ত? 9 পর্যন্ত। ভাইয়া ওই চিন্তা তো করছি প্রতিদিন পড়া তাহলে ফোনে কি বলো? ভাইয়া তাহলে শিলার নেটের সমস্যা মনে হয়। বলতেছি ভাই এই চ্যাপ্টার পড়ার তো সময় পাচ্ছি না। পড়া কখন করব? আচ্ছা এই আনিশা, কথা বলবা যে যারা প্রথম আসছিল তো অনেকেই ক্লাস করতে করতে তো নাই হয়ে গেছে কয়েকটা। মনে হয় ঘুম চেপে গেছে ভাইয়া। না, এখন কথা হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করো, কথা বলে কনফার্ম হবা যে এরা কন্টিনিউ করবে কিনা। অনেকে এখন বলে যে আমরা- কন্টিনিউ করবে, কিন্তু আপনি গ্রুপে তো খুঁজে পাবেন না তখন আপনি ক্লাস করেন। না, এখন বিষয় হচ্ছে আমরা তাদেরকেই শুধু রাখবো যারা কন্টিনিউ করবে। জি ভাইয়া, বলবো না। কথা বলো, আজকে আমরা তো নতুন পাইলাম, ও কথাই হলো না। হাবিব, হাসিব, শান্ত, নিউ মেম্বার। বলো কি অবস্থা তোমার? হাবিব কি ভাইয়া শুনতে কথা পাচ্ছ? হাবিব ভাইয়া কথা বলেন। মনে হয় ঘুমাইতেছে। তাকায় আসছে। না, হাবিব কি আমাদের শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আজকে ফার্স্ট টাইম আসছি। গুড। কোথা থেকে পড়ছো তুমি? আমি হচ্ছে পাবনায়, রূপপুর। আপনাতে? রূপপুর। রূপপুর। হ্যাঁ। আচ্ছা দেখো, একটু কন্টিনিউ করো, মিস না করে, কারণ আমাদের পরীক্ষার তো বেশি দিন সময় নাই, অনেকগুলো সাবজেক্টে বাকি রয়েছে, যাতে আমরা দ্রুত শেষ করতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ কন্টিনিউ করবো। আর কন্টিনিউ করো, যে কোনো প্রবলেম হলে মানে পড়া শেষে তুমি আমারে কোশ্চেন করতে পারো, বা আমি যে কোনো প্রবলেম হলে তুমি আমারে নক দিতে পারো, আমি তাহলে চেষ্টা করবো সলভ করে দেওয়ার, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের আবার কালকে 8:30টায় পড়া আছে। আগামীকাল কি কোন সাবজেক্ট আছে?